আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মামুন। আর আজকের আমাদের আলোচনার বিষয় উপল তালুকদার স্যার সম্পাদিত বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য প্রসঙ্গ অংশ নিয়ে। অর্থাৎ আমরা এই অংশে আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, নামকরণ এবং এর রচনাকাল নিয়ে বিভিন্ন পণ্ডিতদের মতামত। তো চলুন বন্ধুরা শুরু করি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একমাত্র পুঁথিটির আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ 1909 সালে তিনি বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছে কাকিলা নামক গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরে রাখা এক রাস পুঁথির ভেতর থেকে পুঁথিটি খুঁজে বের করেন। বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশিত হয়। পুঁথিটির মাপ 13.4/1 গুণ 3.4/3 ইঞ্চি। তুলট কাগজে তৈরি এ পুঁথিটিতে উজ্জ্বল কালিতে উভয় পৃষ্ঠায় লেখা রয়েছে। পুঁথিটির প্রথম দুটি পাতা পাওয়া যায়নি, শেষের অন্তত একটি পাতা খোয়া গেছে। প্রাপ্ত শেষ পৃষ্ঠার সংখ্যা 226/2। গবেষকেরা লক্ষ্য করেছেন শ্রীকৃষ্ণ কীর্তনে 452 পৃষ্ঠা থাকার কথা ছিল, কিন্তু সব মিলিয়ে 45 পৃষ্ঠা খোয়া গেছে। মাঝের এই 45 পৃষ্ঠা একটানা নয়, 13টি খণ্ডের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। খণ্ডিত পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তনে পদসংখ্যা 418টি। উত্তরকালের গবেষকেরা অনুমান করেছেন পূর্ণাঙ্গ পুঁথিটিতে পদসংখ্যা ছিল 470টি। পুঁথিতে 3 ধরনের হাতের লেখা পাওয়া গেছে। এ কারণে কাব্যটি একজন কবির রচনা কিনা সে ব্যাপারে কোনো সমালোচক স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। শ্রীকৃষ্ণ কীর্তনে লিপিকাল সম্পর্কে পণ্ডিতেরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। লিপি বিশারদ এবং প্রসিদ্ধ ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে কাব্যটি খ্রিস্টীয় 15 শতকের শেষে বা এর কাছাকাছি সময়ে অনুলিপিত হয়েছে। কাব্যটির নামকরণ প্রসঙ্গটিও বিতর্কিত ও অমীমাংসিত। বসন্ত রঞ্জন রায়ের উদ্ধার করা পুঁথিটির প্রথম পৃষ্ঠা পাওয়া যায়নি বলে কবিতার গ্রন্থের কী নাম দিয়েছিলেন তা জানা যায়নি। পুঁথিটির সাথে একটি চিরকুট পাওয়া গিয়েছিল, যাতে উল্লেখ ছিল যে শ্রীকৃষ্ণ কীর্তন সন্দর্ভ নামের একটি পুঁথি পঞ্চানন মহারাজের জন্য ধার নেওয়া হয় 1089 বঙ্গাব্দের 26শে আশ্বিন এবং ফেরত দেওয়া হয় 21শে অগ্রহায়ণ। বসন্ত রঞ্জন রায় তার সম্পাদিত পুঁথিটির নামকরণের ব্যাখ্যা যদিও ভূমিকা অংশে দিয়েছেন, তবু পণ্ডিতেরা তা মানতে নারাজ। তারা বিভিন্ন নামের প্রস্তাব করেছেন। বেশিরভাগ পণ্ডিতের প্রস্তাবিত নাম শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল প্রসঙ্গে সমালোচকেরা একমত নন, তবে অধিকাংশ ভাষাতাত্ত্বিক সিদ্ধান্তে পৌঁছেছেন যে 14 শতক থেকে 16 শতকের মধ্যে কাব্যটি রচিত হয়েছে। বৈষ্ণব পদাবলীর পদকর্তা চণ্ডীদাস এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বড়ুচণ্ডী দাস ভিন্ন সময়ে আবির্ভূত ভিন্ন রসের কবি। যদিও এ দুজন কবির জীবন ইতিহাসকারেরা স্বতন্ত্রভাবে নির্ণয় করতে পারেননি। কারো মতে বড়ুচণ্ডী দাসের জন্ম বীরভূম জেলার নান্নুরে, কারো মতে তার জন্ম বাঁকুড়া জেলার ছাতনায়। মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বড়ুচণ্ডী দাসের জন্ম 1370 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1433 খ্রিস্টাব্দে। প্রাচীন ও মধ্যযুগের বিস্তৃত পরিমণ্ডলে শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় রচিত সৃষ্টি। প্রাচীন ও মধ্যযুগের কবিতা মাত্রই ধর্মকথা। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে গুহ্য ধর্ম ও সাধন প্রণালী রূপক সাংকেতিকতায় বিধৃত। বাংলা কাব্যের ধারায় শ্রীকৃষ্ণ কীর্তনেই মূলধারার মানুষের কণ্ঠস্বর প্রথম শোনা যায়। আর এই নতুন পথের পথিকৃৎ হিসেবে বড়ুচণ্ডী দাসের সাফল্য বিস্ময়কর। পুরাণ প্রচলিত লোককাহিনী, লোকশ্রুতি ও প্রাচীন সাহিত্য সমন্বিত করে তিনি সম্পূর্ণ নতুন এক সাহিত্য দর্শন নির্মাণ করেছিলেন। এ সাহিত্য দর্শন শ্রোতা, পাঠক ও দর্শক সমাজে বিশেষভাবে সমাদৃত হয়েছিল। চিত্তাকর্ষক কাহিনী নির্বাচনেও তিনি কৃতিত্বের দাবিদার। এ কাব্যের আখ্যান ভাগ অভিনব শ্রীকৃষ্ণ কীর্তন মূলত একজন
রাখাল কিশোরের সঙ্গে বিবাহিত জীবনে অতৃপ্ত একজন গোপকিশোরীর সমাজ নিন্দিত প্রেম কাহিনী। কবির বর্ণনা বেশি নয়, শৈল্পিক নিরাসক্তি নিয়ে তিনি একটু দূরত্ব থেকে কাহিনীটি বর্ণনা করেছেন। গল্পটি সংলাপের মাধ্যমে টেনে নিয়ে গেছেন। এ কাব্যের প্রধান তিনটি চরিত্র হল নায়ক গ্রাম্য রাখাল কিশোর কৃষ্ণ, নায়িকা জনজীবনে অতৃপ্ত গ্রাম্য কিশোরী বধূ রাধা এবং দুটি বিচিত্র জীবন অভিজ্ঞতায় সমৃদ্ধ বৃদ্ধা নানী বড়াই। শরীরী প্রেমের বিরংসপ্তক, অতি ও হাহাকার, প্রাপ্তি ও অচরিতার্থকতা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, রতি ও আরতি এখানে বাস্তব মহিমায় উজ্জ্বল। তার কবিভাষা অনন্য, অনুকরণীয়। সমালোচকেরা বুড়ো চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মহাকবি আখ্যায়িত করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তনই বাংলা ভাষার রাধাকৃষ্ণকে নিয়ে প্রথম মহাকাব্য। উত্তরকালের গবেষকরা লক্ষ্য করেছেন, কোনো আধ্যাত্মিকতা নয়, তত্ত্ব ও দর্শনও নয়, লৌকিক প্রণয় আকাঙ্ক্ষায় এ কাব্যের রূপায়িত হয়েছে। কোনো সমালোচক এ কাব্যের কদর্য রুচি লক্ষ্য করেছেন। কোনো সমালোচক অশ্লীলতার সে অভিযোগ মেনেও নিয়েছেন, যদিও শ্রীকৃষ্ণ কীর্তন কোনো অশ্লীল রচনা নয়। কাহিনীর প্রয়োজনেই আদি রস সিঞ্চিত হয়েছে। এ কাব্যের বিষয়বস্তু একান্তভাবেই লৌকিক। পৌরাণিক উপাদান নির্ভর হয়েও এটি মূলত লৌকিক কাব্য, লোকায়িত জীবনের কাব্য। দেবলীলা নয়, শ্রীকৃষ্ণ কীর্তনে মানব লীলাই মুখ্য হয়ে উঠেছে। দেবকথার ছায়ায় মানব কথা এখানে রূপায়িত। সমাজ ও জীবনের রূপায়ণে বুড়ো চণ্ডীদাস কুশলী শিল্পী। সমাজের বহির্বাস্তবতা ও অন্তঃসূত্র উন্মোচনে তার পারদর্শিকতার বিস্ময়কর। এ কাব্যে সমসাময়িক কালের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বাস্তবতা যথার্থ পরিপ্রেক্ষিতে উন্মোচিত হয়েছে। লোকসংস্কার সম্পর্কে কবির বাস্তব অভিজ্ঞতা এবং লোকচরিত্র সম্পর্কে তার সূক্ষ্ম ও গভীর অন্তর্দৃষ্টি কাব্য রসিকদের বিস্মিত করে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তৎকালীন জীবনবোধের পরিচয় মিলে। দৈনন্দিন যাপিত জীবন যে রকমই হোক, তার ভিতরে সুখ খুঁজে নেওয়াই ছিল সেকালের অভীষ্ট লক্ষ্য। শাস্ত্রধর্ম নয়, হৃদয় ধর্মই আরাধ্য। বৈরাগ্য নয়, ভোগেই মোক্ষ লাভ, এই লোকদর্শনেই কবি সুস্থির। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান চরিত্রত্রয় কৃষ্ণ, রাধা, বড়াই পূর্ণ বিকশিত। তিনটি চরিত্রই পূর্ণবৃত্তে পরিভ্রমণ সম্পন্ন করেছে। কৃষ্ণ একটি আদ্যোপান্ত আদর্শ নঞ্চর্থক চরিত্র। রসঙ্গ কাব্যোদ্ধার কাছে কৃষ্ণ একটি উপভোগ্য চরিত্র। নয়ার্থক চরিত্র মূল্যায়নে প্রথাগত সংস্কারপ্রসূত অসহিষ্ণুতা ছাপিয়ে উঠতে না পারলে এ চরিত্রটির রসাস্বাদন করা সম্ভব নয়। তদুপরি এ কথাটিও মনে রাখা দরকার যে এ কাব্যের নায়ক যে কৃষ্ণ, সে ধর্মগ্রন্থাদির দেবতা কৃষ্ণ নয়, সে লোককথার রসের নাগর কানহানজি কৃষ্ণ। যে সূক্ষ্ম হিতাহিত জ্ঞান ও শুভবোধ মানব মনের দ্বন্দ্বের সৃষ্টি করে, কৃষ্ণের মধ্যে তা প্রায় অনুপস্থিত। কৃষ্ণ চরিত্রে যে মৌলিক ধরন, তাতে তার পক্ষে দ্বন্দ্বময় হওয়ার অবকাশ নেই। তবু তার মনে যে কখনো বিচলন সৃষ্টি হয়নি এমন নয়। তার সব আবেগই মোটা, তীব্র ও তীক্ষ্ণ। সে যখন ভালোবাসার কথা বলে তখন অতি রঞ্জন থাকে, তেমনি রূঢ়তা যখন প্রকাশ করে তখন মাত্রা ছাড়িয়ে যায়। সব কিছুতেই তার বেশি বেশি। কৃষ্ণ চরিত্রের বিবর্তন রেখাটি খুব স্পষ্ট। তাম্বুলখণ্ড থেকে অনুরাগী কৃষ্ণ ক্রমশ রাধার দিকে ঝুঁকে পড়েছে তার দেহাশ্রিত কামবাসনা রঞ্জিত আকুলতা নিয়ে। এরপর রাধা প্রেম থেকে তার অবতরণের পালা।
হরিবান বংশীখণ্ডে রাধার প্রতি কৃষ্ণের বিরাগ, বিতৃষ্ণা, বিবাদ তাদের মধ্যে অলঙ্ঘনীয় দূরত্ব তৈরি করেছে। রাধাপ্রেম দিয়ে যে কৃষ্ণ তাম্বুল খণ্ডে যাত্রা শুরু করেছিল, বিরহ খণ্ডে সেই কৃষ্ণ উপনীত হয়েছে পরিপূর্ণ রাধা বিরাগে। উত্তরকালের গবেষকদের মতে কৃষ্ণ পরিভ্রমণ করা একটি বিবর্তনশীল চরিত্র। তার প্রতিটি আচরণ সুনির্দিষ্ট কার্যকারণ সূত্রে ব্যাখ্যাযোগ্য। শ্রীকৃষ্ণ কীর্তনে যে কৃষ্ণের রূপায়ণ ঘটেছে তার মধ্যে পৌরাণিক দেবতাকে না খুঁজে, নৈতিক মানদণ্ডে বিচার না করে অঙ্কিত চরিত্রটিকে যদি শিল্প রসঙ্গের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়, তাহলে কৃষ্ণ একটি শিল্প সফল সৃষ্টি হিসেবে উপভোগ্য হবে। শ্রীকৃষ্ণ কীর্তন সমালোচকেরা অন্তত একটি প্রসঙ্গে একমত হয়েছেন যে রাধা চরিত্র একটি যুগ বিরল সৃষ্টি। এ চরিত্রটির ক্রমবিকাশ ও পরিণতি রূপায়ণের কবি বিস্ময়কর দক্ষতার পরিচয় দিয়েছেন। কাব্যের শুরুতে যে রাধা কৃষ্ণ বিরাগে আচ্ছন্ন, কাব্যের শেষে সেই রাধাই কৃষ্ণ প্রেমে উন্মননা ব্যাকুল, উন্মত্ত। রাধা যদিও পূর্ণবৃত্তে পরিভ্রমণ সম্পন্ন করা একটি চরিত্র, তবু তার চরিত্র বৈশিষ্ট্যে খানিকটা অস্বচ্ছতা রয়ে গেছে। তাম্বুল খণ্ড থেকে বৃন্দাবন খণ্ড পর্যন্ত যে রাধা অসামান্য বুদ্ধিমতী, কালীয় দমন খণ্ড থেকে বিরহ খণ্ডে সেই রাধাই পুরোপুরি নির্বোধ। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা একজন রক্তে মাংসে গঠিত পরিহাসপ্রিয় জীবনময়ী নারী। সে প্রবলভাবে কামসক্তা ও সদ্ভোগ লিপ্সু। রসকলহে তার জুড়ি মেলা ভার। ব্যক্তিত্ববোধ ও ভাষিক যৌনতা চরিত্রটিকে অসাধারণ ব্যঞ্জনা দিয়েছে। বড়ু চণ্ডীদাসের রাধা হতভাগিনী, জনমদুখিনী নারী জীবন তাকে বঞ্চিত করেছে, ভাগ্য তাকে বিড়ম্বিত করেছে। স্বামী নপুংসুক, প্রেমিক অন্তরশূন্য, ঘরে বাইরে কোথাও তার শান্তি নেই। রাধা কোনো মহিষী নারী নয়, রক্তমাংসের প্রাণোত্তাপে গড়া একজন প্রকৃত নারী। সাধারণত্বই তাকে অসাধারণ মহিমা দান করেছে। প্রকৃত বলেই সে প্রকৃত, অকৃত্রিম। চরিত্র সৃষ্টিতে বড়ু চণ্ডীদাস যুগ দুর্লভ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বড়াই চরিত্র রূপায়ণে তার সে সাফল্যের ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। বড়াই কবির সমসাময়িক কালের এক জীবন্ত স্মারক। সমালোচকদের কেউ কেউ তাকে কামনা শাস্ত্র বর্ণিত কুট্টিনী বলে অভিহিত করলেও অনেকেই মনে করেন যে বড়াইয়ের কোনো কোনো আচরণে কুট্টিনীর মতো মনে হলেও শেষ পর্যন্ত সে কুট্টিনী নয়। তার চেহারা কুৎসিত কদাকার, কিন্তু তার মন কুটিল নয়। সে সরলা, সহানুভূতিশীল সম্পন্ন নারী। রাধাকৃষ্ণের মিলনে তার কোনো বৈষয়িক স্বার্থ ছিল না। কাব্যে সে কখনো কৃষ্ণের কখনো বা রাধার দ্বিতীয় আলি করেও অন্তঃসায়িত স্নেহ মমতাই তার প্রধান চালিকা শক্তি। সংসার বুদ্ধি বড়াইকে মানবিক রূপে রূপায়িত করেছে। বড়াই শ্রীকৃষ্ণ কীর্তনে একটি দার্শনিক চরিত্র। তার নিজস্ব একটি জীবন দর্শন আছে। স্বামী বা স্ত্রী তার দৃষ্টিতে সামাজিক তকমা বিশেষ। শারীরিক বা মানসিক প্রয়োজনে নারী পুরুষ যে কেউ আড়ালে আবডালে জীবন তৃষ্ণা মিটিয়ে নিতে পারে, এতে সে কোনো দোষ খুঁজে পায় না। এক নারীতে পুরুষের মন যেমন ভরে না, তেমনি এক পুরুষ নিয়েও নারীর জীবন যাপন কার্যত অসম্ভব। নারী পুরুষের বহুগামিতাকে স্বাভাবিক দেখলেও সে চাই গোপনীয়তাটুকু থাক, সংসার টিকে থাক। যার যা ইচ্ছা সে তাই করুক, তবে তা যেন সে করে লুকিয়ে, সমাজবিধিকে ফাঁকি দিয়ে। যৌবন সার্থক করার তারা সে দেয়, তবে প্রেমে উন্মাদতাকে সমর্থন করেনি সে। মধ্যযুগে বড়াইয়ের জীবন ও সমাজভাবনা 21 শতকেও বৈপ্লবিক বলে মনে করার পেছনে যুক্তি অনেক। শ্রীকৃষ্ণ কীর্তন কোন আঙ্গিকের রচনা, এর রূপাবয়ব আসলে কি, এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন কোন আঙ্গিকের রচনা, এর রূপাবয়ব
আসলে কি? এ প্রশ্নে সমালোচকেরা বহুদা বিভক্ত। অনেক নামই ঘুরে ফিরে এসেছে, কিন্তু প্রশ্নের মীমাংসা হয়নি। এ কাব্যটির আঙ্গিক নিয়ে বিচার বিশ্লেষণ পর্যালোচনা করতে গেলে শেষ পর্যন্ত একটি প্রশ্নের মুখোমুখি হতেই হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কি গানের ভঙ্গিতে লেখা নাটক, না নাটকের ভঙ্গিতে লেখা গান? ভঙ্গিটি কিসের, গানের না নাটকের? সতর্ক পাঠে দেখা যাবে শ্রীকৃষ্ণ কীর্তনে একই সঙ্গে রয়েছে তিনটি মিশ্র রীতির শিল্পবয়ম: বর্ণনা, নাটক ও গান। শ্রীকৃষ্ণ কীর্তনকে গীতি বলাই সমীচীন। আর যেহেতু কবিতার আদলে লেখা, তাই সাধারণভাবে একে কাব্য বলতে বাধা নেই। শ্রীকৃষ্ণ কীর্তন একজন কবি রচনা কিনা এ প্রসঙ্গে নিঃসংশয় হওয়া কঠিন। সমালোচকদের অধিকাংশই মনে করেন যে কাব্যটি একজন কবিরই রচনা। কেউ কেউ এ প্রসঙ্গে দ্বিধাগ্রস্ততার পরিচয় দিয়েছেন। সতর্ক পাঠে দেখা যাবে শ্রীকৃষ্ণ কীর্তন গল্প বয়নে, আঙ্গিক গ্রন্থনায়, চরিত্র সৃজনে, ভাবে, রসে এবং সর্বোপরি রস নিষ্পত্তিগত কবি পরিকল্পনায় ভেদ রেখা সূচিত, দ্বিখণ্ডিত। উত্তরকালের গবেষকেরা লক্ষ্য করেছেন জন্মখণ্ড থেকে বৃন্দাবন খণ্ড পর্যন্ত শ্রীকৃষ্ণ কীর্তনে একটি স্তর, কলীয় দমনখণ্ড থেকে বিরহ খণ্ড পর্যন্ত আরও একটি স্তর। বৃন্দাবন খণ্ডের আগে এবং পরে কাব্যটি বিভাজিত। দুটি স্তরে গল্প বয়নে, ভাবে, রসে, রচনা রীতিতে, চরিত্র সৃজনে এবং কবি পরিকল্পনায় বিস্তর অসঙ্গতি আছে। উত্তরকালের গবেষকদের দাবি এই যে বড়ুচণ্ডীদাস প্রথমে বৃন্দাবন খণ্ড পর্যন্তই মিলনাত্মিক কাব্য পরিকল্পনা করেছিলেন। কাব্যটি জনপ্রিয় হওয়ার পরবর্তীকালে কবি বিরহ খণ্ড পর্যন্ত পরিবর্ধিত করেছেন। জন্মখণ্ড থেকে বৃন্দাবন খণ্ড পর্যন্ত হচ্ছে আদি বা মূল শ্রীকৃষ্ণ কীর্তন। পরবর্তী খণ্ডগুলো স্রেফ সিকুয়াল হিসেবে রচিত হয়েছে। সমালোচকদের কারো কারো অনুমান খণ্ডিত গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তনের শেষে রাধাকৃষ্ণের পুনর্মিলন বর্ণিত হয়েছিল। কারো কারো ধারণা খণ্ডিত অংশে কাহিনী আর এগোয়নি। শ্রীকৃষ্ণ কীর্তন একমাত্র গ্রন্থ যার ভাষাকে আদি মধ্যযুগের বাংলা ভাষার নিশ্চিত নিদর্শন হিসেবে গ্রহণ করা যায়। এ কাব্যে 14 শতকের শেষের দিকে বাংলা ভাষার রূপ ও রীতির পরিচয় মেলে। সেকালের বাংলা ভাষায় এমন বিশ্বস্ত রূপ আর কোনো কবি রচনায় পাওয়া যায় না। লোকভাষায় এ কাব্য বইত, যদিও কবির সংস্কৃত জ্ঞানের ও শব্দভাণ্ডারের কোনো অভাব ছিল না। প্রাকৃতজনের কাছে বোধগম্য করে তোলার জন্য কবি সেকালের মুখের ভাষায় কাব্যটি বয়ন করেছেন। বড়ুচণ্ডীদাসের ভাষা লৌকিক, সরল, জীবনবাদী ও জীবন ঘনিষ্ঠ। তার ভাষা যেমন অকৃত্রিম, তেমনি অননুকরণীয়। এ কাব্যে অনুনাসিকতার অজস্র দৃষ্টান্ত মেলে। শ্রীকৃষ্ণ কীর্তনে গুটি কয়েক আরবি ফার্সি শব্দের ব্যবহার লক্ষণীয়। শ্রীকৃষ্ণ কীর্তনে সংস্কৃত শ্লোকের সংখ্যা 161। শ্লোকগুলো মূল কাব্যের সংযোজক হিসেবে ব্যবহৃত হয়েছে। এসব শ্লোক কার রচনা তা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। কোনো সমালোচক বলেছেন এসব শ্লোক কবিরই রচনা। কোনো সমালোচকের মতে এগুলো পরবর্তীকালে পালাকারদের সংযোজন। কাব্য মানে এসব শ্লোক অপূর্ব ও অনুপম। শ্রীকৃষ্ণ কীর্তনে 418টি পদের মধ্যে 42টি পদে কবির বিবৃতি আছে। গল্প বয়নে ও চরিত্রে গতি প্রকৃতির নির্দেশনায় এসব বিবৃতি পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 375টি পদে চরিত্রের উক্তি প্রত্যুক্তি লক্ষ্য করা যায়। রাধাকৃষ্ণের পারস্পরিক সংলাপই সর্বাধিক 187টি। সমালোচকরা লক্ষ্য করেছেন রাধা ও কৃষ্ণের উক্তি প্রত্যুক্তিগুলো আধুনিককালের নাটকের সংলাপের মতো। সংলাপগুলো এতটাই স্বতঃস্ফূর্ত যে কাব্য পাঠের সময় পদ্যে রচিত সে ভাষাকে মুখের ভাষার মতো জীবন্ত বলে মনে হয়। রাধার মুখে বঙ্গীয় পল্লীরমণীর মৌখিক বাচনভঙ্গি ও ভাষারীতি সংস্থাপনায় কবি চমক দেখিয়েছেন। চরিত্রের অভ্যন্তরীণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে চরিত্রের ভাষাও রূপান্তরিত হয়েছে। যে পদগুলোতে একাধিক চরিত্রের সংলাপ বিধৃত, সেখানে নাটকীয়তার প্রকাশ সর্বাধিক, এবং যে পদগুলো একটি চরিত্রের সংলাপ, সেখানে গীতিধর্মের প্রকাশ তুলনামূলকভাবে বেশি।
শ্রীকৃষ্ণ কীর্তনের গানগুলো দ্বিসংলাপ সমন্বিত। ত্রিসংলাপ সমন্বিত পদের সংখ্যা মাত্র 2টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি গীত হওয়ার জন্যই রচিত হয়েছিল। গানগুলোর সুর ও তালের বিস্তৃতি নির্দেশ দেওয়া আছে। এ কাব্যে শাস্ত্রীয় রাগ রাগিনীর উল্লেখ যেমন আছে, তেমনি উল্লেখ আছে লৌকিক রাগ রাগিনীরও। এ কাব্যের স্বতন্ত্র সুর ছিল, যদিও স্বরলিপি না থাকায় তার যথার্থ রূপ কালের গর্ভে হারিয়ে গেছে। শ্রীকৃষ্ণ কীর্তনে প্রবাদ ও প্রবচনের বহুল ব্যবহার লক্ষণীয়। প্রবাদ ব্যবহারে ভাষা তীক্ষ্ণ, তীব্র ও ব্যঞ্জনা সমৃদ্ধ হয়ে উঠেছে। সমাজ জীবনে বহির্বাস্তবতা বড়ু যেমন লক্ষ্য করেছেন, তেমনি লক্ষ্য করেছিলেন তার অন্তঃপ্রাকৃতিকে। সমাজে প্রচলিত লোকসংস্কার ও প্রথাদি তিনি খুব কাছে থেকে প্রত্যক্ষ করেছিলেন। লোকজীবনে প্রচল বাঘভঙ্গি রূপায়ণে তিনি অতুলনীয় শিল্পী। বড়ুচণ্ডীদাসের দার্শনিক সুলভ বৈদগ্ধ্য ছিল। সমাজের বহির্বাস্তবতা ও অন্তঃপ্রকৃতি নিরীক্ষণে তিনি ছিলেন সূক্ষ্মদ্রষ্টা। কবি বড়াইয়ের কণ্ঠে স্থাপন করেছেন বেশিরভাগ বিদগ্ধ বাণী। রাধা ও কৃষ্ণের উক্তিতেও কখনো কখনো বৈদগ্ধ্যের ছাপ সুস্পষ্ট। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিদগ্ধ উক্তিগুলো কবির যুগবিরল দার্শনিক প্রজ্ঞার স্বাক্ষরবাহী। হাস্যরস সিঞ্চনেও কবির কৃতিত্বের দাবিদার। এটি তার বৈদগ্ধ্যের পরিহাস তরল একটি বিশিষ্ট রূপ। প্রাকৃত পনোপাখ্যান শ্রীকৃষ্ণ কীর্তনে অমার্জিত। গ্রাম্য নায়ক নায়িকার কণ্ঠে বাস্তবোচিত ভাষা সংস্থাপনের জন্য কবির নির্দ্বিধায় গ্রাম্য শব্দ ব্যবহার করেছেন। মধ্যযুগে 14-15 শতকে প্রকৃত নরনারী কী ভাষায় কথা বলতো তা জানার জন্য শ্রীকৃষ্ণ কীর্তন অবশ্য পাঠ্য। চরিত্রের অন্তঃপ্রাকৃতি উন্মোচনের প্রয়োজনেই বড়ু ও গ্রামের ভাষা ব্যবহার করেছেন। যদিও তিনি গ্রাম্য কবি ছিলেন না, শ্রীকৃষ্ণ কীর্তন নাট্যগুণে অনন্য রচনা। মধ্যযুগে গদ্য ভাষা রীতি ছিল না বলে সবাইকে কবিতায় দ্বারস্থ হতে হয়েছে। বড়ুচণ্ডীদাস সম্ভবত নাটকেই লিখতে চেয়েছিলেন। গদ্য প্রচল না থাকায় তিনি লিখেছেন নাটগীতি। নাটকের রূপলক্ষণ ও উপকরণাদি এ কাব্যে তাই সহজলভ্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাহিনী কাব্যের আকারে গ্রথিত হলেও প্রকারে রীতিমতো নাটক, যার পর্বে পর্বে নাটকীয়তার সমাবেশ, পদে পদে নাট্যরসের প্রবল সিঞ্চন। এ কাব্যে মোট পদের সংখ্যা আগে বলা হয়েছে 418টি। উত্তরকালের গবেষকদের মতে এই 418টি পদের মধ্যে কবির ন্যারেশন মাত্র 42টি পদে, 20টি পদে লিরিক, বাদবাকি 365 পদই ড্রামা। যে পদগুলোতে একাধিক চরিত্রের সংলাপ গ্রথিত, সেখানে নাটকীয়তার প্রকাশ সর্বাধিক, এবং যে পদগুলোতে চরিত্র একক সংলাপ আছে সেখানে গীতিধর্মের আধিক্য ঘটেছে। শ্রীকৃষ্ণ কীর্তনের সংলাপগুলো চরিত্রানুগ হয়েছে। চরিত্রগুলোর মুখের ভাষা তাদের বুকের ভাবনারই অবিকল উচ্চারণ। সংলাপগুলোর মধ্যে দিয়ে চরিত্র বৈশিষ্ট্য উদ্ঘাটিত হয়েছে। খণ্ডে খণ্ডে চরিত্র যখন পরিবর্তিত হয়েছে, সচেতন কবির সাথে সাথে চরিত্রের ভাষাও বদলে চলেছেন। বড়ুচণ্ডীদাস প্রধানত দ্বিসংলাপ গান রচনা করেছেন। ত্রিসংলাপের নাটকীয় রস দৈর্ঘ্যপ্রস্থের সীমা ছাড়িয়ে বেদ এর গভীরতায় বিস্তৃত হয়। এ কাব্যে দিক সংলাপের স্বল্পতা দেখে সমালোচকেরা অনুমান করেছেন যে ত্রিসংলাপের নাটকীয় তাৎপর্য সম্ভবত বড়ুচণ্ডীদাসের আয়ত্ত ছিল না। অভিনয় নির্দেশনার সাহায্যে কবি চরিত্রগুলোকে পরিস্ফুট করেছেন। স্থানীয় পরিবেশ নির্মাণে ও গল্প বয়নে কবির বিবৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাটকে অভিনেতা কী পাঠ করবে, কখন কী আচরণ করবে, তাও কবির দক্ষ নাট্য পরিচালকের মতো তার বিবৃতিমূলক পদের মধ্যে বলে গেছেন। পোশাক আশাক, সাজসজ্জা, স্থান কাল ইত্যাদি সবকিছুর বিবরণ বড়ুর বিবৃতিতে হতে যথাযথভাবে পাওয়া যায়। চরিত্রের অঙ্গভঙ্গি নির্দেশনায় কবি একজন দুর্দান্ত নাট্য নির্দেশক। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা গীতি কবিতার প্রাচীনতম নিদর্শন। প্রাচীন বাংলা গীতি কবিতার কাঠামো এখানে নিহিত আছে বলে শ্রীকৃষ্ণ কীর্তনই প্রথম বাংলা লিরিক কবিতা। সমালোচকেরা এ
গীতিকবিতার সৌন্দর্য যেমন প্রত্যক্ষ করেছেন, তেমনি লক্ষ্য করেছেন পদাবলীর আদল ও গতিময় লালিত্য। শ্রীকৃষ্ণ কীর্তন মূলত নাটকের পাত্রে সঙ্গীতের পরিবেশনা। বাসলী দেবীর বাৎসরিক পূজা উপলক্ষে অনুষ্ঠিত মেলায় গীত হওয়ার উদ্দেশ্যে এটি রচিত হয়েছিল। কবি নিজেও গায়ক ছিলেন। পদশীর্ষে গানের তাল ও রাগরাগিণীর সুস্পষ্ট নির্দেশনা আছে। প্রাচীন গীতিকবিতার লক্ষণ বহন করেও শ্রীকৃষ্ণ কীর্তন আধুনিক গীতিকবিতার ধর্মকে স্পর্শ করেছে, একটি পূর্ণ কাব্যের অংশ হিসেবে নয়। এ কাব্যের কিছু পদ গীতিকবিতা হিসেবেও মূল্যবান। এ পদগুলোকে উচ্চ শ্রেণীর গীতিকবিতার নিদর্শন হিসেবে গ্রহণ করা যায়। কাব্যে প্রসাধন কলায় বড়ু চণ্ডীদাস একক কোনো রীতির অনুসারী নন। পথার প্রতি তিনি যেমন আনুগত্য দেখিয়েছেন, তেমনি পথার বাইরে গিয়ে নতুন নতুন অলঙ্কার সৃষ্টিতেও তিনি সক্ষম হয়েছিলেন। প্রাচীন সংস্কৃত অলঙ্কার শাস্ত্রকে শিরোধার্য বিবেচনা করে এক ধরনের অলঙ্কার তিনি নির্মাণ করেছেন। তার কাব্যে আরেক ধরনের অলঙ্কার দেখা যায়, যেগুলোকে একান্তভাবে তার নিজস্ব সৃষ্টি। প্রথম ধরনের অলঙ্কার বড়ু বেশি ব্যবহার করেছেন, কিন্তু দ্বিতীয় ধরনের অলঙ্কার নির্মাণেই তিনি কৃতিত্বের দাবিদার। পর্থানুগ শব্দচিত্র নির্মাণে বড়ু চণ্ডীদাস সংস্কৃতানুগ আর নিজস্ব অলঙ্কারগুলো খুঁজেছেন পল্লী জীবন থেকে। বড়ু যখন অনুকারক, তখন বহুলাংশেই তিনি আড়ষ্ট, অনভ্যস্ত ও নিস্পৃহ। এ সময় তিনি বেশি ব্যবহার করেন নিরঙ্গ রূপক। প্রথানুকারিকতা ছেড়ে নিজের মতো করে যখন তিনি অলঙ্কার গড়েন, তখন অলঙ্কারিক হিসেবে তিনি অনিন্দ, অনন্য, অনুপম। এ সময় তিনি বেশি প্রয়োগ করেন বাচ্যোৎপ্রেক্ষা। উৎপ্রেক্ষাই তার পছন্দের অলঙ্কার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অক্ষরবিদ্ধ ছন্দের প্রাথমিক শিথিল নমনীয় রূপটি পরিস্ফুট হয়েছে। অক্ষরবিদ্যের মধ্যযুগীয় রূপ পয়ার বা ত্রিপদী ছন্দ ছাড়াও এ পদে ত্রিপদী মূল কাঠামোটি বজায় আছে। শ্রীকৃষ্ণ কীর্তনে বেশি অনুসৃত হয়েছে যথাক্রমে ৮-৬ মাত্রার পয়ার, ৬-৬-৮ মাত্রার লঘু ত্রিপদী এবং ৮-৮-১০ মাত্রার দীর্ঘ ত্রিপদী। পয়ার ও ত্রিপদী ছাড়াও একপদী, চৌপদী, একাবলী প্রভৃতি ছন্দের অল্প বিস্তর নমুনা এ কাব্যে রয়েছে। উত্তরকালের গবেষকরা বলেছেন, ত্রিপদী ব্যতীত বড়ু চণ্ডীদাসের অপর ছন্দ বৈচিত্র্য স্বাতন্ত্র্য সৃষ্টির জন্য সচেতন কবি প্রয়াস নয়, সুরের নেশায় টালমাটাল গীতিকারের এক ধরনের পদস্খলন। তারা আরও বলেছেন, কাব্যচিত ছন্দবদ্ধ বাণী রচনা করে কবি অতঃপর সুরারোপ করেননি, বরং ছন্দস্বই মিউজিক ফরম্যাটেই তিনি লাকসই বাণী সংস্থাপন করেছেন। তাল ও লয়ের দাবিতে সোম ও ফাঁক যেহেতু অনেক, তাই সঙ্গত কারণেই বড়ুর পংক্তিতে মাত্রা সংখ্যার হেরফের ঘটেছে। পর্ব মেপে তিনি শব্দ নির্বাচন করেননি, ফাঁক মেপে তিনি শব্দ সংস্থাপন করেছেন। শ্বাসাঘাত নয়, ফাঁকতালি তার অন্বিষ্ট। বন্ধুরা, এর মধ্য দিয়ে আমরা শেষ করলাম।